এদিকে যাবতীয় জল্পনা সত্যি করে আজ বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। আজ সকাল 11টা নাগাদ রাজভবনে চলে যান তিনি এবং সেখানে রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দিলেন। শুনুন কি বলেছেন নীতিশ কুমার। हमने इस्तीफा दे दिया, समझ गए ना। आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया। अरे इसलिए नौबत हुई है कि ठीक नहीं चल रहा था, तो इसीलिए थोड़ी परेशान। आप लोग तो हमसे बहुत पूछ रहे थे, हम बीच में बंद कर दिए थे कुछ बोलना, तो हम देख रहे थे। तो वही सब लोगों की राय, अपने पार्टी के लोगों की राय, चारों तरफ से राय आ रही थी, तो हमने सब लोगों की बात को सुन लिया। तो इसीलिए आज हमने इस्तीफा दे दिया। अब ये जो भी सरकार थी वो समाप्त कर दिया गया। আর এই নিয়েই কথা বলবো, নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, এই যে নীতিশ কুমার, যাকে পাল্টু কুমার বলা হয় বিহারের রাজনীতিতে, তিনি আবারও ভোল বদল করলেন, জোট বদল করলেন এবং যোগ দিলেন ঠিক যেখান থেকে, যে জোট থেকে তিনি বেরিয়ে এসেছিলেন সেই জোটেই। কিন্তু এখানে গ্রহণযোগ্যতা কতটা থাকছে নীতিশ কুমারের? কারণ গতকাল পর্যন্ত তিনি যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার কথা বলে এসেছেন, আজ তিনি সেই বিজেপিকে আবার ক্ষমতায় আনার কথা বলছেন। মানুষ কিভাবে গ্রহণ করবেন তাকে? দেখো, নীতিশ কুমারের দুটি বক্তব্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে সবকিছু ঠিকমতো চলছিল না, তাই এই সরকার তাকে সমাপ্ত করতে হলো। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরেই বিভিন্ন দিক থেকে, বিশেষত 4 দিক থেকে বক্তব্য আসছিল, সেই বক্তব্যের কথা শুনেই, সেই দলের অভ্যন্তরের বক্তব্যের কথা শুনেই তিনি সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। নীতিশ কুমার বরাবর তিনি ভারতীয় রাজনীতির পালস কোন দিকে কি বলছে সেই বিষয়টা তিনি অত্যন্ত ভালো বুঝতে পারেন, অন্তত গত 19 বছরে ধারাবাহিক তার রাজনৈতিক জীবনের দিকে যদি আমরা তাকাই। দ্বিতীয়ত যেটা, তিনি তার দলের অভ্যন্তরে দুটি বিষয়কে বরাবর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এক, দলের অভ্যন্তরে একমাত্র ভারতের মাটিতে আঞ্চলিক দল যেখানে তিনি পরিবারবাদকে কখনো গুরুত্ব দেননি। নীতিশ কুমারের পরিবার থেকে এখনো পর্যন্ত জেডিইউর অভ্যন্তরে কেউ উঠে আসেনি এবং তিনি তার দলের অভ্যন্তরে তার দ্বিতীয় হিসেবে বা সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাউকে কখনো মাথা তুলতে দেননি। আজ তিনি কেন দল পরিবর্তন করতে বাধ্য হলেন? শব্দটা আমি এই কারণের জন্য বলছি, তার কারণ যে খবর পাওয়া যাচ্ছে, এক সময় যখন এর আগে তিনি এনডিএতে ছিলেন, সেই সময় আরসিপি সিংকে ব্যবহার করে, যিনি সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সেই সময় জেডিইউ ভাঙাবার একটা চেষ্টা বিজেপির তরফ থেকে করা হয়েছিল বলে তার কাছে খবর ছিল। এবারে তিনি যে খবর পাচ্ছিলেন, লালন সিং, যার যিনি অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, সেই লালন সিং আরজেডির পক্ষ নিচ্ছিলেন, লাগাতার লালু প্রসাদ যাদবের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং দলের অভ্যন্তর থেকে একটা আওয়াজ ওঠানোর চেষ্টা চলছিল যে এবার সময় তার জাতীয় রাজনীতিতে নিজের অ্যাম্বিশন প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইন্ডিয়া জোটের কনভেনার হিসেবে সামনে আসা, মুখ্যমন্ত্রীর পদ তেজস্বী যাদবকে ছেড়ে দেওয়া। এই ফাঁদে পা দেননি তিনি। কিন্তু তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তার এই মুহূর্তে মোট 17 জন সাংসদ রয়েছে, তার মধ্যে একেবারে স্পেসিফিক ভাবে 7 জন সাংসদ তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিল। জেডিইউ যে বিষয়টা খুব স্পষ্টভাবে বুঝতে পারছিল যে যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠার পর মোদির ইমেজ বিশেষত উত্তর ভারত জুড়ে অত্যন্ত সুসংহত হয়েছে, ফলত এই মোদি ওয়েভের বিরুদ্ধে গিয়ে কখনোই ভালো ফল হওয়া সম্ভব নয়। গতবার 40টি আসনের মধ্যে 39টি আসন এসেছে, তার কারণ বিহারের যে ইলেকটোরেট, সেই ইলেকটোরেটে দুটি রাজনৈতিক দল জেডিইউ এবং বিজেপি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। একদিক থেকে উচ্চ বর্ণের ভোট নিশ্চিত করেছে বিজেপি, অপর দিক থেকে ব্যাকওয়ার্ড ক্লাস, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যাদব নন যাদব ভোট, এই প্রত্যেকটা বিষয় নীতিশ কুমারের কোর ভোট ব্যাংক। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে একটু থাকো। জ্যোতির্ময়, তোমার কথা আরো শুনছি, তোমার বিশ্লেষণ আরো শোনাবো দর্শকদের অবশ্যই। তার আগে নীতিশ কুমার সম্পর্কে যেটা একটা প্রচলিত কথা, এমনিতে একটা হিন্দিতে একটা কাহাবত আছে, যাহা দেখে ক্ষীর ওহি গয়ে ভিড় বা ওহি গয়ে ফির। ফির মানে যেটাকে আমরা বাংলায় পাল্টে যাওয়া বা পাল্টি বলছি, একেবারে প্রচলিত কথায়। এটা এখন নীতিশ কুমার সম্পর্কে চালু হয়ে গেছে একেবারে বাজারে, বিশেষ করে গোবলয়ের রাজনীতিতে। আপনাদের একটা টাইম লাইন শোনাবো। নীতিশ কুমার জীবনে কবার কোন ফরমেশনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? দেখুন, এটা মুখস্থ রাখা খুব দুষ্কর ব্যাপার। আমি নোট করে রেখেছি, একবার শুনুন। 2000 সাল 3 মার্চ 2000 প্রথম সিএম হয়েছিলেন। 24 নভেম্বর 2005 দ্বিতীয়বার, তৃতীয়বার 26 নভেম্বর 2010, চতুর্থবার 20 ফেব্রুয়ারি 2015, পঞ্চমবার 20 নভেম্বর 2015 একই বছরে। ভাবুন,
ষষ্ঠবার 27 জুলাই 2017, তারপরে সপ্তমবার 16 নভেম্বর 2020, অষ্টমবার 10 আগস্ট 2022, নবমবার মানে আজ বিকেলে যখন তিনি শপথ নেবেন সেটা হবে নভেম্বর 28 জানুয়ারি 2024। নানা সময়ে নানা ফরমেশনে নানা জোটে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, এই রেকর্ড আর কারণেই। রেলমন্ত্রিত্বের কথা, সারফেস ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, সেগুলো তো ছেড়েই দিলাম। এবার আমরা যাব জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, তোমার কাছে যেটা আবার প্রথম প্রশ্ন, এবার নীতিশ কুমারের এই যে জোট ছেড়ে আবার তিনি ভোলবদল করলেন, তার মূল অভিযোগটা কি? তিনি কি জোটে গুরুত্ব পাননি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসিয়ে দিয়েছেন খাড়গের নাম ভাসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই বিষয়গুলো, তার মূল রাগের কারণটা কি? দেখো, আজ যে ঘটনার ডেভেলপমেন্ট ঘটছে, এই ঘটনার ডেভেলপমেন্টটা কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে নীতিশ কুমারের আস্তিনে এই তাসটা রাখাই ছিল। অর্থাৎ তিনি কোনো না কোনো একটা সময় এনডিএ ফোল্ডে আবার ফিরবেন, এটা কোথাও তার ব্যাক অফ দ্য মাইন্ডে এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল। কখন ফিরবেন সেই প্রশ্নটা ছিল গুরুত্বপূর্ণ, সেটা তিনি সময় সুযোগের অপেক্ষা করছিলেন। ফলত ইন্ডিয়া জোটের অভ্যন্তরে তিনি গুরুত্ব পাননি। আসন সমঝোতা নিয়ে সারা দেশ জুড়ে এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে অন্যান্য আঞ্চলিক দলগুলির কার্যত লাঠালাঠি মারামারি চলছে। নীতিশ কুমারের সঙ্গে কিন্তু কার্যত সেই দড়ি টানাটানি কখনোই হয়নি। তার কারণ বিহারে প্রথম থেকেই যে কথা বলা হয়েছে যে গতবার 18টি আসনে নীতিশ কুমার লড়েছেন, 17টি আসন তিনি জিতেছেন, এবার তাকে 17টি আসনই দেওয়া হবে। ফলত একটা আসনের জন্য তিনি 18টায় লড়েছেন, তিনি 17টা পাচ্ছেন। একটা আসনের জন্য তিনি একবারে সরকার ফেলে দেবেন, নতুন করে তিনি শিবির বদল করে নেবেন, এমনটা কিন্তু ইম্যাচিওর পলিটিশিয়ান কখনোই নীতিশ কুমার নন। এবং তাকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা হয়েছিল, তাকে কনভেনার করার প্রস্তাব সরাসরিভাবে ভার্চুয়াল বৈঠকে দিয়েছিলেন খাড়গে। কিন্তু নীতিশ কুমার ফাঁদটা বুঝতে পেরেছিলেন, যে কথা আমি বলছিলাম যে একটা সময়তে আরসিপি সিং যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাকে বিজেপি ব্যবহার করেছিল, এবং আরেকটা প্ল্যান সেই সময় বিজেপির তরফ থেকে করা হয়েছিল। এলজেপি অর্থাৎ চিরাগ পাসওয়ানের দল এলজেপি, তাদের বিহার বিধানসভায় বিধায়ক সংখ্যা মাত্র 1, কিন্তু বিজেপি সেই সময় এলজেপি কে কাজে লাগিয়ে সারা বিহার জুড়ে প্রত্যেকটা আসনে প্রার্থী দিয়েছিল, যারা আদতে জেডিইউর যে ভোট ব্যাংক, সেই জেডিইউর ভোট ব্যাংকে ভাগ বসিয়েছিল, যার ফলে একটা সময় 2015-তে 71টা আসন ছিল, আজকে তৃতীয় বৃহত্তম দল, 50-এর নিচে আসন নেমে গেছে নীতিশ কুমারের। নীতিশ কুমার ঠিক এই জায়গাটাতেই ভয় পাচ্ছেন। তিনি হয়তো মুখ্যমন্ত্রীর পদে টিকে রয়েছেন, কিন্তু তার যেভাবে ক্রমশ জনপ্রতিনিধির সংখ্যা কমছে, বিধানসভায় প্রতিনিধিত্বের সংখ্যা কমছে, সংগঠনের গুরুত্ব ক্রমশ কমছে, তার যারা সহযোগী দল, একসময় যারা শরিক দল ছিলেন অর্থাৎ বিজেপি, যাকে একেবারে বলা যেতে পারে অত্যন্ত ছোট শরিক হিসেবে তিনি একসময় গুরুত্ব দিতেন না, তারা আজকে বিহারের দ্বিতীয় বৃহত্তম দল, এবং নেক টু নেক ফাইটে তারা আরজেডির সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, মাত্র একটি আসনের তফাৎ। ঠিক এই জায়গাটাই কিন্তু তোমার বিশ্লেষণ শুনলাম জ্যোতির্ময়, পরবর্তীকালে আবার তোমার কাছে আমরা ফিরবো। আপাতত তুমি যেটা বললে তার মধ্যে সবথেকে বড় নির্যাস যেটা রাজনৈতিক মহল মনে করছে, যে রাম মন্দির উদ্বোধন হওয়া পর্যন্ত একরকম বিষয় ছিল, উদ্বোধন হয়ে যাওয়ার পরও কিন্তু মোদির পালে যে ধরনের হাওয়া বইতে শুরু করেছে, বিশেষ করে গোবলয়ে, তাতে হয়তো নীতিশ কুমার বুঝতে পেরে গিয়েছেন যে তিনি ভুল জায়গায় আছেন, আবার তার আগের জায়গায় ফেরা উচিত। সম্ভবত সেই কারণেই তিনি ফিরে এলেন।